রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিবিধ পেশাজীবী নেতৃবৃন্দ, বিশিষ্ট মুক্তিযোদ্ধাবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, যুগ্ম মহাসচিব ও সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ, আমাদের উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, এখন আমরা অনুরোধ করব
যাদের জীবনের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের মহান স্বাধীনতা, যাদের রক্তের বিনিময়ে পেয়েছে লাল সবুজের গঠিত পতাকা, সেই বীর শহীদদের স্মরণে 1 মিনিট দাঁড়িয়ে আমরা নীরবতা পালন করব। আল্লাহ আপনি ওই কথা গেলেন কেন? আপনি যাবেন বলে যাবেন বড় আর তাহলে আপনি দেখে করেন আপনি। ধন্যবাদ আপনাদেরকে। সম্মানিত সুধীবৃন্দ, এই মুহূর্তে আমি অনুরোধ করব আমাদের প্রাণপ্রিয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান আজকের বিএনপি 50 বছর সুবর্ণ জয়ন্তী বছরব্যাপী যে কর্মসূচি, সেই কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করবেন এবং সাথে সাথে এই সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যে স্মরণিকা আমরা প্রকাশ করেছি সেই স্মরণিকার বড় উন্মোচন করবেন দেশনায়ক জনাব তারেক রহমান। উদ্বোধন ঘোষণা করছি আমি। একই সাথে সুবর্ণ জয়ন্ত কমিটি কর্তৃক প্রকাশিত যে বইটি বের হয়েছে তার শুভ উদ্বোধন ঘোষণা করছে। ধন্যবাদ আমাদের চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান। ওনার বক্তব্য আমরা আমাদের প্রধান অতিথি হিসাবে শুনব। এখন আমরা আলোচনার পর্যায়ে যাব। আমরা সবাইকে অনুরোধ করব যাতে আমরা বক্তব্য সংক্ষিপ্ত রাখতে পারি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিডার আর কিছু বলবেন আপনি এখন? না, আমার মনে হয় আপনারা প্রোগ্রাম যেভাবে ঠিক করেছেন কর্মসূচি সেভাবেই শুরু করুন। আমাদের এই পর্যায়ে স্বাগত বক্তব্য রাখবেন বিএনপির সংগ্রামী মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। মহান স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আয়োজিত বছরব্যাপী যে অনুষ্ঠান কর্মসূচি, সেই কর্মসূচিগুলোর উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই সুবর্ণ জয়ন্তী উদযাপন এর জাতীয় কমিটির আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন,
সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমানে বাংলাদেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার সেই আন্দোলনের নেতৃত্ব প্রদানকারী জনাব তারেক রহমান, অভ্যাগত সুধীবৃন্দ, ভদ্র মহিলা, ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম। আমাদের স্বাধীনতার 50 বছর পূরণ হতে চলেছে। এই বছর 2021 সালে পালিত হচ্ছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এই উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়েছে 1971 সালের এই দিনগুলোকে স্মরণ করবার জন্য। সেই ব্যাপক বিস্তারিত কর্মসূচিগুলো আজ শুভ উদ্বোধন করছেন আমাদের ইতিমধ্যে করেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি 1971 সালে স্বাধীনতা যুদ্ধের ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মুক্তিযুদ্ধের দীর্ঘ সময় পাক হানাদার বাহিনীর কারাগারে বন্দী, পরবর্তীতে 3 বারের প্রধানমন্ত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে। এই পরিচয়টা আমি এই জন্য দিচ্ছি যে তিনি তার বাবা যখন স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধরত, তখন বন্দী মাতা খালেদা জিয়ার সঙ্গে কারাগারে বন্দী একজন শিশু। আজকে এই শুভক্ষণে আমি পরম শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই সেই মহান মুক্তিযোদ্ধাকে, যিনি পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে উদ্বুদ্ধ করেছেন স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য। শ্রদ্ধা জানাচ্ছি এই স্বাধীনতার জন্য আমাদের যে সকল শ্রদ্ধেয় নেতৃবৃন্দ দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে স্বাধিকারের আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন, স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন সংগ্রামে, তাদেরকে শেরবাংলা ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী, মওলানা আব্দুর রহমান খান ভাসানী এবং জনাব শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাচ্ছি সেই সব বীর শহীদদের, রণাঙ্গনে যারা প্রাণ বিসর্জন দিয়েছিলেন আপাতত। স্মরণ করছি লাখো শহীদ ভাইদের, অসংখ্য মা বোনদের, যাদের সম্মানের বিনিময়ে আমরা একটি মানচিত্র, একটি ভূখণ্ড আমরা মালিকানা পেয়েছি। স্বাধীনতা আমাদের জনগণের স্বপ্নের ফসল। এই স্বাধীনতা আমাদের দীর্ঘদিনের নিজেদের রাষ্ট্র নির্মাণ করবার আকাঙ্ক্ষার ফসল। এই স্বাধীনতা আমাদের কৃষক, শ্রমিক, ছাত্র ছাত্রী, ব্যবসায়ী, পেশাজীবীদের ঘামের ফসল। অনেক ত্যাগ, তিতিক্ষার, কষ্টের, আত্মবলিদানের মহান গৌরবের সম্পদ। একটি গণতান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা নির্মাণের স্বপ্ন এই স্বাধীনতা। আমরা যখন এই সুবর্ণ জয়ন্তী পালন করছি, তখন শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্বের খেতাব বাতিলের চক্রান্ত চলছে। বর্তমানে অনির্বাচিত কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার এই চক্রান্ত করছে। আমাদের দলের চেয়ারপারসন, স্বাধীনতা যুদ্ধের অন্যতম সেনানী, গণতন্ত্রের নিবেদিত প্রাণ আপসীর নেত্রী, বাংলাদেশের আপামর জনগণের অত্যন্ত প্রিয় গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ প্রায় 3 বছর কারাগারে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচনে অসংখ্য দেশপ্রেমিক নেতা, গণতান্ত্রিক কর্মী কারাগারে। 35 লাখ গণতন্ত্রের সৈনিকের নামে মিথ্যা মামলা, 5 শতাধিক গুম, সহস্রাধিক খুন। গতকাল শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের হামলা, লাঠিচার্জ, টিয়ার গ্যাস, শেল নিক্ষেপ, গুলি, শতাধিক নেতা ও ছাত্রকে আহত করেছে।
কারাগারে স্বৈরতান্ত্রিক সরকারের নির্যাতনে সাবেক ছাত্র নেতা এবং সংসদ সদস্য নাসিরউদ্দিন পিন্টুর মৃত্যু। মিথ্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেতা আমাদের ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল সালাম পিন্টু, চেয়ারপারসন উপদেষ্টা জনাব লুৎফর রহমান বাবর কারাগারের কন্ডেম সেলে অন্তরীণ। লেখক মুশতাক আহমেদ ডিজিটাল নিরাপত্তা আইনে আটকে কারাগারে মৃত্যুবরণ করেছেন। সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ, অর্থনীতি গুটিকত দরবাজ ব্যবসায়িক করায়ত্ত, গণতন্ত্র মাধ্যমের কণ্ঠরুদ্ধ, সংবিধান ছিন্ন বিচ্ছিন্ন, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, কোভিড-19 সংক্রমণে অর্থনীতি ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা, দুর্নীতি সর্বগ্রাসী সংহার মূর্তি ধারণ করেছে, অহংকার, দাম্ভিকতা, প্রতিহিংসা, সুস্থ গণতান্ত্রিক সহনশীল রাজনৈতিক সংস্কৃতি মানবিক মূল্যবোধ গঠনের ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। স্বাধীনতার চেতনা ভুলুণ্ঠিত, একদলীয় শাসন ব্যবস্থা, গণতন্ত্রের ভুয়া অমরকে প্রতিষ্ঠার চেষ্টা চলছে। ভোটারবিহীন নির্বাচনের আগের রাতে ভোট ডাকাতির মাধ্যমে পার্লামেন্ট ও সরকার গঠন আমাদের স্বাধীনতার সকল আশাগুলো ভেঙে খান খান করেছে। এই 50 বছরে জাতিকে ঐক্যবদ্ধ করা দূরে থাকুক আরো বিভক্ত করা হয়েছে। স্বাধীনতাকে সুসংহত করার চেয়ে আরো বেশি দুর্বল করা হয়েছে। জনগণের আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরমার করা হয়েছে। এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র গঠন করা হচ্ছে যেখানে ন্যায় বিচার দুষ্প্রাপ্য, বৈষম্য আরো বৃদ্ধি পাচ্ছে, ভবিষ্যৎ প্রজন্মকে ভ্রান্ত ইতিহাস জানিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা এই সুবর্ণ জয়ন্তীর বিভিন্ন কর্মসূচিতে সেই সত্যকে অবধারিত করতে চাই, স্পষ্ট করতে চাই যে সত্য আমাদের স্বাধীনতা সংগ্রাম যুদ্ধকে মহিমান্বিত করেছিল। আমরা ভবিষ্যৎ প্রজন্মকে আবার সেই স্বপ্ন দেখাতে চাই, মুক্ত স্বদেশের, মুক্ত সমাজের, মুক্ত মানবিক কল্যাণময় রাষ্ট্রে। আমরা অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য দূর করতে চাই। আজকের যে শিশু, তার জন্য একটি কল্যাণময় প্রেমের ভালোবাসার পৃথিবী গড়ে তোলার স্বপ্ন দেখাতে চাই। আমাদের সেই মহান সংগ্রাম ও যুদ্ধে যাদের যে অবদান তাকে তুলে ধরতে চাই, তাদের সকলকে সম্মানিত করতে চাই। স্পষ্ট ভাষায় বলতে চাই, এই স্বাধীনতা কোন ব্যক্তি, গোষ্ঠী, পরিবার বা দলের নয়। এই স্বাধীনতা এই দেশে যারা সোনালী ফসল ফলায়, যারা পণ্য উৎপাদন করে, শ্রম দিয়ে অর্থনীতি সমৃদ্ধ করে, তাদের সকলের। বিদেশে প্রবাসী শ্রমিক ভাইয়ের, গার্মেন্টসে কর্মরত মা বোনের, খেতে রোদে পোড়া বৃষ্টিতে ভেজা কৃষকের, ছাত্র যুবক, সকল পেশাজীবী। আসুন এই 50 বছর পরে আমরা নতুন করে শপথ নেই 1971 সালের সেই স্বপ্ন বাস্তবায়নের, যা আমাদের একটি উদার গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের পথে এগিয়ে নিয়ে যাবে অন্ধকার থেকে আলোর জগতে। অভ্যাগত সবাইকে আন্তরিক ধন্যবাদ। যারা দেখছেন শুনছেন সবাইকে শুভেচ্ছা। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, স্বাধীনতার ঘোষক শহীদ অমর হোক, গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ মহাসচিব। আমাদের এখনো যদি আমাদের অবগত অতিথি কেউ আসেন, দয়া করে তাদেরকে বসার জায়গা করে দেবেন। এই পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, কল্যাণ পার্টির সভাপতি, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইব্রাহিম বীর প্রতীক। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইব্রাহিম বীর প্রতীক। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू।
আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সংগ্রামী জননেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, সম্মানিত বিএনপি ভাইস চেয়ারপারসন, সিনিয়র ভাইস চেয়ারম্যান, যিনি দূরে থেকেও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন উদ্দীপনা উৎসাহের প্রতীক হিসেবে, জনাব তারেক রহমান, আলোচনা সভায় সম্মুখ সারি, মধ্য সারি, পিছনের সারিতে উপস্থিত দর্শ নেতৃবৃন্দ, ভদ্রমহিলা, ভদ্র মহোদয়গণ, এবং সবিশেষভাবে বলতেই হবে বীর মুক্তিযোদ্ধা জ্যেষ্ঠ ভাইগণ যারা এখানে উপস্থিত আছেন, তাদের প্রতি দ্বিতীয়বার আমি সম্মান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। For the diplomats, a freedom fighter who took part in the War of Liberation in 1971 at the age of 21.5 to 22.5, my name was Sayyid Muhammad Ibrahim. Currently, I'm the chairman of a different political party, but we have one icon in the sky, one star in the sky, and that is Ziaur Rahman. At the age of 72, Sayyid Muhammad Ibrahim has very little to look for other than upholding the spirit of the War of Liberation. In Bangla it was Shammo, Manavik Marjada, Samajik Subichar, equality, social justice, and human values were the three cardinal principles for which Bangladesh was established as a democratic state. বাংলাদেশের মানুষের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যেই আমরা গণপ্রজাতন্ত্রী রাষ্ট্ররূপে বাংলাদেশ প্রতিষ্ঠা করিলাম। এটাই লেখা আছে। আমি তখন অনেক ছোট ছিলাম, রণাঙ্গনে যুদ্ধ করেছি। আজ 50তম বছরে এসে, সুবর্ণ জয়ন্তীর বছরে এসে, বিএনপির এই অনুষ্ঠানে এসে আমি আবেগ আপ্লুত। এই অবস্থায় আমি সম্মান জানাতে বলতে চাই না, আরো আগে 2 মিনিট আগে বললেও সুন্দর হতো, আদব রক্ষা হতো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার আহ্বানে সেদিন সমস্ত পৃথিবী বাংলাদেশের স্বীকৃতি দিয়েছিল। আমি কোনো বিতর্কে যাব না। স্বাধীনতার ঘোষণা ছোট রেডিও, বড় রেডিও, হ্যান্ডফোন, হ্যান্ডবিল, যে কোনো নিয়মেই ঘোষিত হতে পারে, কিন্তু পৃথিবী শুনেছিল একটি কণ্ঠ, যেটির নাম মেজর জিয়াউর রহমান। I'm a very small person now, a humble man standing in front of you, Chairman Bangladesh Kollan Party. And we were young in those days also. Therefore, whatever I say, whatever I address, it's basically meant for the youth of today. You have to fight a different war to uphold the spirit of the liberation. Just imagine the irony, the tragedy. The present political government, out of its vengeful spirit, has decided to withhold or to withdraw the Gallantry Award of Shahid Rashtrapati Ziaur Rahman in a year which has been declared throughout the world as the 50th year of our independence. Is that the right time to do such a heinous activity? It is never. No country in the world which fought its independence, earned it through bloodbath, ever degrades, humiliates those who have fought the war. I, for one, fought. Many fought. And our leaders were the sector commanders, the force commanders, the sub-sector commanders. And I, a tiny second lieutenant, Sayyid Muhammad Ibrahim, was the company commander, an adjutant, trainer. And all those sitting in the front row were senior to me. আপনাদের সবাই প্রতি স্যার আমার স্যালিউট। যেমনটি রণাঙ্গনে দিতাম, তেমনটি এখানেও দিলাম। মেজর শাহজাহান আহমদ বীর উত্তম, মেজর হাফিজুদ্দিন আহমদ বীর বিক্রম, এবং বেসামরিক ভাই আমার মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম খান। একটি ছোট্ট কথা বলে আমার বক্তব্য শেষ করতে হবে। মুক্তিযোদ্ধা ভাই আব্দুল সালাম মনে করে দিয়েছেন সংক্ষিপ্ত বক্তব্য দিব। আমি অত্যন্ত আনন্দিত, মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে এই উদযাপন কমিটি নির্বাচিত করেছেন আমাকে দুটো কথা বলার জন্য। 19 মার্চ 1971, 19th of March 1971, venue Jodhpur, currently called Ghazipur. It's about 31 kilometers away from Dhaka. Headquarters of a district called Ghazipur, and a very headquarters of a big royal palace there, Bhavar Raja Rajbari. সেখানে রাজবাড়ির মাঠে ব্রিগেডিয়ার জাহাঙ্গীর বাব অফ পাকিস্তান আর্মি 71 জন সৈনিক নিয়ে গিয়েছিল
দ্বিতীয় বেঙ্গল রেজিমেন্টকে নিরস্ত্র করতে। এই নিরস্ত্রীকরণের অভিযানকে রুখে দিয়েছিল দুটি অংশ। একটি অংশের নাম জয়দেবপুরের সংগ্রামী জনগণ, যার অন্যতম নেতা ওই আমলের তরুণ নেতা জনাব নজরুল ইসলাম খান এখানে উপস্থিত আছেন, এবং রুখে দিয়েছিল ওই আমলের দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, দি সেকেন্ড ব্যাটালিয়ন অফ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। The commanding officer was Lieutenant Colonel Masroor Hussain Khan. The second in command was Major Safiullah. And the tiniest, youngest officer was Second Lieutenant Ibrahim, standing on the ground, joining the crowd of soldiers to defy the orders of the Pakistani brigadier. We shall not surrender our arms. এই যে বিদ্রোহ, এই যে মুক্তিযুদ্ধের স্বাধীনতার 7 দিন আগে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান যেহেতু ওই দিনের একটি সাক্ষী, এবং আমাদের রাজনৈতিক দল হিসেবে বড় ভাই বিএনপি, ব্যক্তি হিসেবে আমার বড় ভাই আপনারা সবাই এবং নজরুল ইসলাম খান, আমরা 19 মার্চ অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য আবারও অনুষ্ঠান করব। 19 মার্চের অনুষ্ঠানে আপনাদেরকে দাওয়াত দিব, আপনারা মেহরবানি করে তখন আসবেন। এ কথাটি আপনাদের কাছে আজকেই নিবেদন করে রাখলাম। 19th of March 2021, in memory of the 19th of March 1971, when we defied the orders of the brigadier of the Pakistan Army and refused to surrender our arms, and the people of Jodhpur or Ghazipur sided with us, fought with the Pakistan Army and said, you cannot disarm the Bengal Regiment. আমি বিদায় নিতে চাই মুক্তিযোদ্ধাদের স্বপ্নকে বাস্তবায়নের জন্য 50টি বছর যারা কষ্ট করেছেন, যাদের মধ্যে নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া এবং বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ যারা পরলোকগত, তাদের সকলের স্মৃতির প্রতি আমার সম্মান এবং শ্রদ্ধা। আমি শেষ করতে চাই আরেকটি কথা বলে, আপনারা যদি খেয়াল করে থাকেন, মুস্তাক প্রাণ দিয়েছে কাশিমপুর কারাগারের ভেতরে কিসের জন্য? মত প্রকাশের স্বাধীনতার জন্য। আমাদের সুবর্ণ জয়ন্তী উদযাপনের এই বছরে আমরা ওই সকল গণতন্ত্র প্রেমিক, সংবিধানকে সমুন্নত রাখার লেখক, বুদ্ধিজীবী, তাদের স্মৃতির প্রতি সম্মান জানাই। আমি ওই একটি কলেজের ছাত্র যার নাম ফৌজদার কলেজ, এবং যে কলেজের ছাত্র ছিল লেখক মুস্তাক, যিনি নিহত হয়েছেন। আমি আপনাদের সম্মতিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি, আল্লাহ তুমি মুস্তাককে শহীদের মর্যাদা প্রদান করো। কেন? তিনি গণতন্ত্রের জন্য জীবন প্রাণ বিলিয়ে দিয়েছেন। আমার লাস্ট কথা, আমি বিদায় নেব। আপনারা দোয়া রাখবেন আমাদের জন্য, আমরা আপনাদের জন্য দোয়া করি এবং শ্রদ্ধা রাখি। ব্যক্তি ইব্রাহিম, মুক্তিযোদ্ধা ইব্রাহিম, রাজনৈতিক কর্মী ইব্রাহিম, আমার বড় ভাই, দল হিসেবে বিএনপি, ব্যক্তি হিসেবে আপনারা, আমরা পরস্পরে আমাদের শ্রদ্ধা জানাতে যেন ভুল না করি, এইটুকুই আবেদন এবং নিবেদন আমি রাখবো। মানুষ চায় বিভেদ করাতে, আমরা চাই একতাবদ্ধ থাকতে। আমি আপনাদের এই কথা I beg you from the diplomatic community as well, if there ever be a chance that I can meet you individually, of course in the presence of our elder brothers in the political world, we shall do so. Seek your cooperation, seek your blessings, seek your good wishes. And from me, the chairman of Kallan Party, also the gods. Allah Hafiz, Assalamu alaikum, Bangladesh Zindabad. ধন্যবাদ বিশিষ্ট মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক। এই পর্যায়ে আমি আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করব এক সময়ের প্রখ্যাত ছাত্রনেতা, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব মোস্তফা জামাল হায়দার। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসবের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং যিনি উদ্বোধন করলেন কিছুক্ষণ আগে, বাংলার যুব সমাজের অবিস্মরণীয় নেতা, উদীয়মান জাতীয় নেতা জননেতা তারেক রহমান, উপস্থিত
জাতীয় নেতৃবৃন্দ, আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে অনেক সুধীজন তারা বক্তব্য রাখবে। বিশেষ করে এই অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ, তার কথা শোনার জন্য অধীর আগ্রহে আমরা সকলে উদ্গ্রীব হয়ে রয়েছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকের এই দিনটিতে শুধু একটা কথাই আমি বলতে চাই, স্বাধীনতার এই 50 বছর পরে এসে পরম বেদনার সাথে আমরা দেখতে পাই যিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন তার উপাধি আজ কেড়ে নেওয়ার একটা হীন জঘন্য চক্রান্ত চলছে। আমরা কঠোর ভাষায় এর প্রতিবাদ জানাই এবং যতদিন বাংলার আকাশে সূর্য উঠবে, এদেশের জনগণ যতদিন পর্যন্ত জীবিত থাকবে, তাদের হৃদয় থেকে সেই স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার কথা মুছে দেওয়া যাবে না। আমরা তাই বলতে চাই, এসবের বিরুদ্ধে এই সুবর্ণ জয়ন্তী উৎসবের একমাত্র স্লোগান হোক ঐক্যবদ্ধভাবে সমস্ত মুক্তিযোদ্ধা, সমস্ত স্বাধীনতা প্রেমী এবং আজও দেশ মাতৃকার স্বাধীনতা সার্বভৌমত্ব যখন বিপন্ন, তার বিরুদ্ধে আমরা যারা লড়াই করছি ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ করতে হবে। স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তী সবচেয়ে বড় স্লোগান আজকে এই অনুষ্ঠানে এটাই হোক মূল মতবাণী। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে বৃহত্তর ঐক্য, মহা ঐক্য গড়ে তুলে এই অভিশপ্ত অবস্থা থেকে দেশ, জাতি এবং জনগণকে মুক্তি দেব। আমি আমার বক্তব্যের সমাপ্তিতে জননেতা তারেক রহমান তার সুস্বাস্থ্য কামনা করি এবং আগামী দিনগুলিতে এই দেশ এবং জনপদ, এদেশের মানুষ তাদেরকে তার পিতার মতো তিনি নেতৃত্ব দিয়ে অগ্রসর করে নিয়ে যাবেন, এটা কামনা করি। এবং আমাদের জাতীয় নেত্রী, দেশ নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া কামনা করি, তার সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের ধন্যবাদ জনাব মুস্তফা জামান হায়দার। এই পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন আমাদের নেতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে যিনি যুদ্ধ করেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠানের জনাব সভাপতি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মাননীয় প্রধান অতিথি, মুক্তিযুদ্ধের প্রজন্মের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নাম আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন জননেতা জনাব তারেক রহমান, বিশেষ অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত সম্মানিত মুক্তিযোদ্ধাবৃন্দ, 20 দলীয় জোটের নেতৃবৃন্দ, রাজনৈতিক কর্মীবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রথমে আমি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এখানে উপস্থিত সকল বরেণ্য ব্যক্তিবর্গকে এবং দেশবাসীকে
সুবর্ণ জয়ন্তীর উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। মাগফিরাত কামনা করছি লাখো শহীদের, যারা তাদের বর্তমানকে উৎসর্গ করেছেন জাতির ভবিষ্যতের জন্য। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি স্বাধীনতার ঘোষক, আমার মুক্তিযুদ্ধকালীন কমান্ডার, তৎকালীন মেজর, পরবর্তীকালে জনপ্রিয় রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। 1971-এর মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, কিন্তু দুঃখের বিষয় আজকে কেউ চেষ্টা করেন যে এটি ছিল একটি রাজনৈতিক দলের যুদ্ধ। মনে হচ্ছে যেন এক ভাষণেই দেশ স্বাধীন হয়ে গিয়েছে। এই যে লক্ষ মানুষ আত্মদান করেছে, রণাঙ্গনে বীর বিক্রমে যুদ্ধ করেছে, বহু নারী সম্ভ্রম হারিয়েছে, বহু পিতা পুত্র হারিয়েছে, বহু স্ত্রী স্বামী হারিয়েছে, তাদের কোনো উল্লেখ নাই সাম্প্রতিক কালের ইতিহাসে। বলতে দ্বিধা নেই, বাংলাদেশের ইতিহাস স্বাধীনতার অব্যবহিত পর থেকেই বিকৃতির শিকার হয়েছে। আমাদের রাজনীতিবিদদের মধ্যে অনেক মহান নেতা আছেন, আবার আরেক ধরনের ব্যক্তি আছেন যারা ইতিহাস পাল্টানোতে অত্যন্ত সিদ্ধহস্ত। গত ফেব্রুয়ারি মাস ছিল ভাষা আন্দোলনের মাস। 1952 ভাষা আন্দোলনে কি হয়েছে, কারা আত্মদান করেছে, কিভাবে আমরা ভাষার দাবিকে প্রতিষ্ঠিত করেছি, বর্তমান প্রজন্মের জনসাধারণ অনেকেই জানেন না। বাস্তবতা হলো এই, 1952 সালের 20 ফেব্রুয়ারিতে সর্বদলীয় সভা অনুষ্ঠিত হয়েছিল ঢাকার পুরনো ঢাকায়। সেখানে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেছেন আওয়ামী লীগ নেতা জনাব আব্দুর রশিদ তর্কবাণী। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পরদিন ছাত্ররা যেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে থাকে, কোনো ক্রমেই 144 ধারা ভঙ্গ করা যাবে না। ছাত্র সমাজের প্রতিনিধি অলি আহমদ এবং গোলাম মাহবুব তারা বলে এসেছেন যে ছাত্ররা কি করবে সেটি আগামীকালকে আমতলার সভাতেই সিদ্ধান্ত নেওয়া হবে। অলি আহমদ এবং কাজী গোলাম মাহবুব তারা বলে এসেছেন যে ছাত্ররা কি সিদ্ধান্ত কালকে নেবে, 144 ধারা ভাঙবে কি ভাঙবে না, এটা আগামীকালকে আমতলার সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। রাজনৈতিক নেতৃবৃন্দ অত্যন্ত উদ্গ্রীব ছিলেন যে একটি শান্ত পরিবেশ বজায় থাকুক, কারণ তারা ইলেকশনের পদধ্বনি শুনতে পাচ্ছিলেন। ইলেকটেড গভর্নমেন্ট এসে ভাষার দাবি প্রতিষ্ঠিত করবে, এটাই ছিল তাদের ধারণা। কিন্তু ছাত্র সমাজ অত্যন্ত অপমানিত বোধ করেছে। সংখ্যাগরিষ্ঠ লোকের ভাষার কোনো মর্যাদা থাকবে না একটি সদ্য স্বাধীন রাষ্ট্রে, এটি নিয়ে তারা অত্যন্ত উদ্গ্রীব ছিলেন। এবং পরদিন আমতলার মিটিংয়ে বীর দর্পে তারা ঘোষণা করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা 144 ধারা মানি না, বুকের রক্ত দিয়ে হলো আমরা ভাষার দাবিকে প্রতিষ্ঠিত করব। সেটি তারা করেছেন। কিন্তু আজকে এর কৃতিত্ব সকল রাজনৈতিক দল নিচ্ছে, কিন্তু প্রকৃত কৃতিত্ব নিতে পারে তৎকালীন ছাত্র সমাজ, বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজের যারা ছাত্র ছিলেন তখন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অবশ্যই রক্ত দিয়ে স্বাধীনতার দাবিকে প্রতিষ্ঠা করেছেন। পরবর্তীকালে আবার যখন 1971 সাল আস্তে 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 গড়িয়ে এলো, রাজনৈতিক দল তৎকালীন ভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দল আওয়ামী লীগ চেয়েছিল পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় যাবে। এতে দোষের কিছুই নেই, জনগণ ভোট দিয়েছে তাদেরকে পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য। কিন্তু ছাত্র সমাজ আবারও তারা উপলব্ধি করেছে যে 25 বছর পর পাকিস্তানিদের সাথে আমাদের আর বনবে না, এক ঘরে থাকা সম্ভব নয়। 25 বছরের বঞ্চনার ইতিহাস তাদেরকে বিড়ম্বিত করেছে এবং তারা সিদ্ধান্ত করেছে যে এই মুহূর্তে আজকের এই দিনে 1 তারিখে পাকিস্তানের জাতীয় সংসদের অধিবেশন যখন মুলতবি করা হয়েছে, বাঁধ ভাঙা জনতার জোয়ারে ঢাকা শহর প্লাবিত, সেই দিন তারা সিদ্ধান্ত নিয়েছে যে বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। 2রা মার্চ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলাতে ছাত্র সমাজ স্বাধীন বাংলাদেশের নতুন একটি পতাকা উত্তোলন করেছে এবং এই স্বাধীনতার দাবিকে ছাত্ররাই প্রধানত প্রতিষ্ঠিত করেছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ব্যাপ্ত জনপদে এক মন্ত্রে দীক্ষিত করেছে স্বাধীনতার জন্য বাংলাদেশের মানুষকে।
এবং যেখানে রাজনৈতিক দল আশা করেছিল এটি সবাই জানে যে ক্ষমতা সুষ্ঠুভাবে ট্রান্সফার হবে, কিন্তু সারা বিশ্ববাসী, বাংলাদেশের নিরীহ জনগণ হলো যে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে 25শে মার্চ তারিখে একটি ভয়াবহ গণহত্যা। এই গণহত্যার জন্য কোনো রাজনৈতিক দল প্রস্তুত ছিল না, তৎকালীন সংখ্যাগরিষ্ঠ দল তো মোটেও প্রস্তুত ছিল না। প্রথম সুযোগেই তারা দেশ ত্যাগ করে প্রাণ ভয়ে পালিয়ে গিয়ে পাশের দেশে আশ্রয় নিয়েছে। এটাও দোষের কিছু নয়, মারণাস্ত্রের সামনে সাধারণ মানুষ, নিজস্ব মানুষ তো অসহায়, কিন্তু দেশবাসীকে প্রস্তুত করে রাখার উচিত ছিল। আমরা তখন সামরিক বাহিনীর সদস্য ছিলাম। সামরিক বাহিনীর সদস্যরা আশা করেছিল যে 7ই নভেম্বরেই স্বাধীনতার ঘোষণা হবে, 7ই মার্চ তারিখে স্বাধীনতার ঘোষণা হবে। সেটি হয়নি। ওই সময় সবচেয়ে সিনিয়র মোস্ট বাঙালি অফিসার ছিলেন চট্টগ্রামে কর্মরত ব্রিগেডিয়ার মাহমুদুর রহমান মজুমদার। তিনি জেনারেল ওসমানী, কর্নেল ওসমানীর মাধ্যমে বঙ্গবন্ধুর সাথে যোগাযোগ করেছিলেন যে আমরা প্রস্তুত আছি, সংখ্যায় আমরা বেশি, নির্দেশ পেলে আমরা পাকিস্তানিদেরকে বন্দী করে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করতে পারব। তাকে জবাব দেওয়া হয়েছে যে এটি রাজনৈতিক বিষয়, আমাদের আলাপ আলোচনা খুব ভালোভাবে এগোচ্ছে, সামরিক বাহিনীর এখানে করণীয় কিছু নেই। সবাই আমরা হতাশ হলাম। কিন্তু সামরিক বাহিনীর সদস্যরা অনুভব করতে পেরেছে যে এই যে অস্ত্র আনা হচ্ছে, বেসামরিক পোশাকের লোকজন আসছে বিমান যোগে, এবং কামানের গোলা বারুদ ইত্যাদি আসছে সমুদ্র পথে, এগুলো তো ব্যবহার করার জন্য আনা হয়েছে এবং ব্যবহার করা হবে নিরীহ বাঙালিদের উপরে। অবশেষে যে মুহূর্তে দেশবাসীর হয়ে কথা বলার জন্য কাউকে পাওয়া যায়নি, সাধারণ মানুষকে সাহস দেওয়ার জন্য কোনো রাজনৈতিক কণ্ঠে কোনো আশ্বাসবাণী পাওয়া যায়নি, সেই মহা দুঃসময়ে একটি কণ্ঠ 7 কোটি মানুষকে আশান্বিত করে তুলেছে, অনুপ্রেরণা জুগিয়েছে। সেটি হলো কালুরঘাট কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা। এই ঘোষণা জাতিকে উদ্বুদ্ধ করেছে, অনুপ্রাণিত করেছে। হাজার হাজার লক্ষ মানুষ সৈনিক হওয়ার জন্য ছুটে এসেছে আমাদের কাছে, বলছে স্যার অস্ত্র দেন, আমরা যুদ্ধ করব। স্বাধীনতার অনেক বছর ধরে কথাবার্তা চলছে যে ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা যুদ্ধের প্রারম্ভিক প্রস্তুতি শুরু, কিন্তু সবচেয়ে কঠিন যে ফেজ সশস্ত্র মুক্তিযুদ্ধ, সেই যুদ্ধে মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর ঝাঁপিয়ে পড়েছিল বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। কিন্তু যারা জীবনের বিনিময় দেশকে স্বাধীন করলো তাদেরকে যথেষ্ট মূল্য দেওয়া হচ্ছে না, তাদের কথায় ইতিহাসে মর্যাদার সাথে লিপিবদ্ধ নাই, এবং তার সর্বশেষ উদাহরণ স্বাধীনতার ঘোষকের খেতাব তারা কেড়ে নিতে চায়। কত বড় বিশ্বাসঘাতকতা, কত হৃদয়হীন এই রাজনৈতিক নেতারা যারা এই ধরনের চিন্তা করে। আমরা বুকের রক্ত দিয়ে দেশটা স্বাধীন করে দিলাম, বর্ডার থেকে 100 মাইল দূরে নিরাপদ জীবন যারা যাপন করেছে, সুন্দরভাবে এসে তারা রাষ্ট্র ক্ষমতায় বসে গেলেন, সবই আমরা মেনে নিলাম। কিন্তু মুক্তিযুদ্ধের প্রাপ্য সম্মানটা কি আমরা পাবো না? অদ্ভুত এই দেশ। যদি মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা না করতে, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যদি বিদ্রোহ না করতো, তাহলে কি হতো সিনারিও? রাজনৈতিক নেতা ভারতে চলে গিয়েছেন। সেই সময় যদি চট্টগ্রাম থেকে, যশোর থেকে, জয়দেবপুর থেকে, কুমিল্লা থেকে এবং সৈয়দপুর থেকে যদি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ না করতো, তাহলে শান্ত হয়ে থাকতো বাংলাদেশ। পাকিস্তানিদের বুটের তলায় আমরা পিষ্ট হতাম দিনের পর দিন। পাকিস্তানি শাসন চলতো অব্যাহতভাবে। ভারতে যারা গিয়েছে তারা পরিচয় করতো যে আমরা নির্বাচিত প্রতিনিধি, আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা নিয়ে যাওয়া হোক। হয়তো বিশ্ব চাপে, বিশ্ব জনমতের চাপে হয়তো আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রী করা হতো, আওয়ামী লীগকে আবার শাসন ব্যবস্থায় বসানো হতো, কিন্তু স্বাধীন বাংলাদেশ আমরা পেতাম না। আমাদের একজন সিপাহী শত শত সৈনিককে, শত শত ছাত্রকে ট্রেনিং দিয়েছে। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইপিআর বিদ্রোহ করার ফলে হাজার হাজার স্বাধীনতাকামী যুবক দৌড়ে এসে একটা র্যালিং পয়েন্ট পেয়েছে। আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি, অস্ত্র দিয়েছি, ট্রেনিং দিয়েছি, এবং মুক্তিযুদ্ধ বেগবান হয়েছে। এই বর্বর পাকিস্তানিদের হাত থেকে মুক্তিযুদ্ধ ছাড়াই দেশকে স্বাধীন করা যেত না। গোলটেবিল বৈঠকে এটি কোনোদিনই স্বাধীন হতো না। এই হলো বাস্তবতা। কিন্তু
আমাদের দেশের বর্তমান প্রজন্ম কি জানে এই ইতিহাস? কিভাবে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, কারা জীবন দিয়ে এই দেশটিকে স্বাধীন করেছে, কত অনুপ্রাণিত করেছে সাধারণ মানুষকে সেই ৭১-এর সশস্ত্র মুক্তিযুদ্ধ। বিএনপি সেই রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের দল। আমরা কোন শরণার্থীর দল নই। মুক্তিযুদ্ধের ইতিহাসকে ৭২ সাল থেকে বিকৃত করা হয়েছে, গণতন্ত্রকে ছুঁড়ে ফেলা হয়েছে, বাক স্বাধীনতা নেই, কিছুই নেই আমাদের। সুতরাং এই বর্তমানে দুর্বৃত্তায়ন থেকে দেশকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে জিয়াউর রহমানের দল বিএনপিকে সামনের। For the benefit of my foreign nationals and dignitaries, our honorable guests, I'll speak a few words in English, maybe 1 or 2 minutes. The organizers of today's party, Bangladesh Jatiyotawadi Dol, is a party founded by then Major of 1971, Ziaur Rahman, who later became the elected president of Bangladesh, who declared independence from a radio station in Chittagong. I was a young captain. I had the honor of fighting under his leadership. We liberated Sylhet on 14th of December 1971. This country is free through sacrifices of millions. The war we fought was a people's war. Pakistan army made the mistake of fighting our people. An army can fight another army. It cannot fight civilian population. But Pakistan army in 1971 attacked the innocent people of Bangladesh, inflicted a heinous crackdown, military crackdown, where thousands of innocent people were killed. At that moment, our leader Ziaur Rahman revolted from Pakistan army, declared the independence of Bangladesh, first time he himself on his own behalf, later on behalf of the elected political leader Bangabandhu Sheikh Mujib, he declared the independence of Bangladesh. For this feat, he would have been honored in any country of the world. Whole world appreciated this declaration of independence. But today we are living in a country whereby his gallantry award of Bir Uttam is government is trying to snatch the gallantry award of Ziaur Rahman. Shame on these people. 1971 war was fought for democracy. There is no democracy in Bangladesh today. No freedom of speech. Just the other day, Mushtaq Ahmed, a writer, just for adding a caption to a cartoon, he has been killed behind the bars. I would like to thank the diplomatic community of Bangladesh for raising your concern to the government of Bangladesh, though not elected, for raising your concern against this extrajudicial killing and killing in custody. So many people have been killed in government custody. Today we are living in a police state. I was wounded in war as a young captain. We wanted to die for this country. Many of my colleagues, I was in a battalion where 100 so of my comrades have been killed in battle, killed in action. But it seems their sacrifices have gone in vain. Where is democracy? Where is freedom of speech? Where is the economic development we had longed for? We fought for certain ideals. Where are those ideals? But certainly we are not frustrated. Today, we are here to celebrate 50 years of our independence. I can tell you, people of Bangladesh will rise. Definitely they will rise. They will not tolerate an unelected government. They will not tolerate election rigging. They will not tolerate extrajudicial killing. We don't want to live in a police state. We want to live in the country for which we have fought for. Thank you very much. ধন্যবাদ অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তার সুন্দর বক্তব্যের জন্য। এই মুহূর্তে আমি আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করব মেজর অবসরপ্রাপ্ত ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত শাহজাহান ওমর বীর উত্তম।
সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, সহযোগিতা বৃন্দ, আসসালামু আলাইকুম। Good afternoon, ladies and gentlemen. I'm afraid I got to speak in vernacular. I would love to speak in English, but some of my friends have already spoken. I understand you know basic Bengali as well. ভাই বোনেরা, আলোচনা করে কি হবে? কিসের আলোচনা? আলোচনা অনেক করেছি, রাবিশ অ্যাকশনের কথা বলেন। কিভাবে, কি করলে, কি পরিকল্পনায় এই আওয়ামী সরকারের হাত থেকে আমরা পরিত্রাণ পাই, দেশের একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক, সুশাসন প্রতিষ্ঠিত হোক, আলোচনা থাকবে এইটা। আমরা কি আলোচনা করেন? আই এম সরি, আমি আমার মাথায় কি বলি, কারণ আমি সৈনিক, আমি সোলজার, আই নো হাউ টু ফাইট। এই সরকারের এগেইনস্টে ফাইট ছাড়া কোনো বিকল্প নেই। বড় বড় লেকচার দেবেন, ওগুলো এমনি ক্লাসে এমফিলে করেন, পিএইচডিতে করেন, ডিলিটে করেন। এখানে এই সরকারের এগেইনস্টে একমাত্র অস্ত্র ওরা যেমন কুকুর, আমার পরিকল্পনা চাই। যারা প্রধান অতিথি, নিশ্চয়ই আপনি আমার কথা শুনতেছেন। আমি আমার নেতৃবর্গ সহযোগীকে বলি, পরিকল্পনা সৃষ্টি করুন। আর তারেক রহমানকে তারুণ্যের প্রতি, যুবকদের প্রতি এইসব বাক্যবাস কথা আর বলবেন না। He is 56, more than enough to become anything in this country. আমি আপনাকে শ্রদ্ধার সাথে বলতে চাই, আপনার আব্বা ডাক দিয়েছিলেন স্বাধীনতার ডাক, সশস্ত্র বিপ্লবের ডাক। আপনি এই 56 বছর বয়সে ডাক দেন আওয়ামী লীগ হটাবার ডাক। আমরা আপনার সঙ্গে আমরা বয়স হইল, চুল সাদা হইল, আমাদের চেতনা এখনো বৃদ্ধ হয় নাই, আপনার সাথে আছি। ইনশাল্লাহ সকলের সাথে মিলে আমরা এই সরকারের কথা। এখন হলো এক সংগ্রাম, এক ডাক, আওয়ামী সরকার নির্বাচন। আর কোন স্লোগান নাই, গান নাই, বক্তৃতা নাই, প্রতিফলন নাই, বা কথা নাই। সরি ভাই, একটা শব্দ ইমোশনালি বলে ফেলি, এখন যৌবন যার, যুদ্ধে যাবার সময় তার। আমাদের ছাত্র সমাজ, আমাদের যুব সমাজকে কঠিন থেকে কঠিন ভাবে সংগত করতে হবে। আমার মহাসচিবকে আমি অনুরোধ করব, স্ট্যান্ডিং কমিটি বা আমাদের ভাইস চেয়ারম্যান বর্ণনার আসি, আমাদের বয়েরাও দায়িত্ব না দিয়ে 2-3 করে বলেন, ইউ ম্যান ইউ টেক কেয়ার অফ স্টুডেন্ট উইং, ইউ ম্যান গো ফর যুব উইং, ইউ ম্যান ইউ গো ফর বিজনেস উইং। এর উপরে দায়িত্ব ভাগ করে দেন। ডোমিনিক কোক্স উইল স্পয়েল দ্য ব্রোথ। অধিক সন্ন্যাসে গাদন নষ্ট, সব কাজ সবার দ্বারা একসঙ্গে হবে না। সিলেক্ট করে যারা আপনি মনে করেন ক্যাপেবল, আমার নেতাকে আমি বলি তাদেরকে মনে করেন ক্যাপেবল। যেরকম আমাদের 79-78 ব্রাদার ডক্টর মোশাররফ, উনি স্টুডেন্ট উইং দেখতেন। ইনশাল্লাহ এর সাথে আমলে আমাদের স্টেট উইং তার নেতৃত্বে খেলা দেখাইছে একটা, যেটা কি 1985 সালে ছাত্রদল ছাড়া বিএনপিতে কয়েকজন ছিল, ডক্টর মোশাররফ আমি সাজানো মনে আমরা জানি। এইরকম ডক্টর মোশাররফ সৃষ্টি করেন, তাদেরকে দায়িত্ব দেন। মির্জা আব্বাস যুবদল করেছে, তাদেরকে সৃষ্টি করেন, তাদেরকে দায়িত্ব দেন। মির্জা সাহেব অনেকবার মন্ত্রী হয়েছেন, বয়স হয়েছেন, এই বয়সে কয়েকশকে নিয়ে যুবদলটা আর একবার আগের মতো সৃষ্টি করে দেন। অবশ্যই এই সরকারের হাত থেকে রক্ষা করা সম্ভব। আমাদের দেশে একটা সোসাইটি আছে, ওই আলকি আব্দুল্লাহ আল মাওয়াকি রাবি শহীদ বলে, মহিদ
উনি বলে 5 লাখ কোটি টাকা রাবিশ, স্টেট ব্যাংক চুরি হয় রাবিশ, ইনকিলাবি রাবিশ, আমাদের রাবিশ পার্টি আছে এই দেশে। এটা হইল সুশীল সমাজ। ভদ্রলোক মারা গেছেন ফজল কাদের চৌধুরী, উনি বলতে সুমানি ভালো, সিনমানি নাপিত। ভালো নাপিতের একটা গোষ্ঠী আছে, এই নাপিত গুলি কোন চেতনা নাই। এই নাপিত গুলি কারা? ইউনিভার্সিটির প্রফেসর, কলেজের বড় বড় প্রফেসর, বড় বড় লয়ার, বড় বড় মিলিটারি অফিসার, সিভিল অফিসার, বিজনেসম্যান, এটা সুশীল সমাজ। দে আর মোস্টলি নন পলিটিক্যাল অর্গানাইজেশন, বাট জাতির স্বার্থে দেশের এই দুর্দিনে অগণতান্ত্রিক জগতে, হাসিনার কুশাসনের জগতে তাদের একটা ভয়েস থাকাই স্বাভাবিক। আরে ভাই, দেশ তো আপনাদের অনেক দিল, সেক্রেটারি হয়েছেন, সুপ্রিম কোর্টের ডাবল স্টার লয়ার হয়েছেন, ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হয়েছেন, প্রফেসর হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, ডক্টর হয়েছেন, আর্কিটেক্ট হয়েছেন, এগ্রিকালচার এই আপনাদের দেবে কি? এখন মরার আগে লাস্ট 10 years ডোনেট সামথিং ফর দিস কান্ট্রি। চিন্তা করুন কিভাবে কি করা যায়, লিখুন। আজকে জার্নালিস্টরা বিভক্ত, আইনজীবীরা বিভক্ত, ইউনিভার্সিটি প্রফেসর বিভক্ত, ব্যবসায়ীরা বিভক্ত, এগ্রিকালচার বিভক্ত। কিসের বিভক্ত? আরে ভাই, এইভাবে কমন পারপাস। এই স্যাড বয়সে আল্লাহ খুল্লাহ করেন আর জাতির জন্য কিছু একটা করে যান, দ্যাট ইজ দ্য কমন গেইন। আর ভাগ না হয়ে আমি আপনাদের প্রেসম্যানদের কাছে আপনাদের অনুরোধ করব, আপনারা লিখুন। আমি সাধারণ রহমান এই সুশীল সমাজকে অনুরোধ করতেছি যে এই বিরুদ্ধ বয়সে আপনারা লিখুন, সুশাসনের পক্ষে, কুশাসনের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আপনারা লিখুন। আর কতদিন বাঁচবেন? লেখা থাকলে অদূর ভবিষ্যতে আজকে যেরকম আমরা বড় বড় জ্ঞানীজন গুণীজনকে সম্মান করি, স্মরণ করি, হয়তোবা আপনাদের লেখনীতে অনেক কিছু করা সম্ভব। আপনারা জেনে রাখুন, লম্বা হচ্ছে নাকি? স্পিচ। 2টা বাঙালি ছিল এই বাংলাদেশে, 2জন বাঙালি, both are politician, একজন শেরে বাংলা, একজন ফজলুল হক, ওনাকে টাইটেল দেওয়া হয়েছিল শেরে বাংলা। উনি পাকিস্তান আনছেন, পাকিস্তানের জন্য তিনি বাঙালিদেরকে একত্রিত, আসামিদের একত্রিত করেছিলেন ইন ফেভার অফ পাকিস্তান। আর এক বাঙালি মরহুম শেখ মুজিবুর রহমান, তিনি যখন দেখলেন যে পাকিস্তানের আমাদের বৈষম্যমূলক আচরণ করে, আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি, সুযোগ সুবিধায় আমাদের বিমাতা সুলভ আলোচনা করে, তিনি বাঙালিদের একত্রিত করেছিলেন। যার জন্য 1970 সালে নির্বাচনে একচেটিয়া পার্লামেন্টে আওয়ামী লীগ সিট পেয়েছিল। এই সিট ছিল আওয়ামী লীগের জন্য নয়, কারো ভালোবাসায় নয়, বাঙালির অধিকার আদায়ের নির্বাচন, যার জন্য 70 সালে সেদিন আমরা সেদিন জিতেছিল। কিন্তু 73 সালে কি হয়েছিল? আবার সেই আওয়ামী লীগের পুরানো অভ্যাস, কারচুপি ছাড়া কিছুই হয় না। বাবা মুস্তাকজি, ওনাকে ডক্টর মোশাররফ সাহেব ভালো জানে, রশিদ ইঞ্জিনিয়ারের ইলেকশনের সময় ওনার ব্যালট বক্স ঠকসিং হেলিকপ্টার ঢাকা আছে, গনে মুস্তাক সাহেব আপনার জয়যুক্ত করেছেন। লাভ হয়েছে কিন্তু জানেন, 1.5 বছর মুস্তাক কি করেছে 15 জানেন মনে নাই? এইরকম শেখ হাসিনা, আপনাকে আমি জানাই যে আপনি বিনা নির্বাচনে টাকা খাইয়া নমিনেশন দিয়া, ব্যবসায়ীদের করে দিলা যে নমিনেশন দিছে, সময় সুযোগ আসলে ওদের কত বড় বেইমানি আপনার সঙ্গে কবে, সেটা কি আপনি ভাবছেন কখনো? আর 2টা বাঙালি এই দেশে জন্মগ্রহণ করছিল, একটা হলো সুভাষ বোস। আমি সেদিনে বলেছি, তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আজাদ হিন্দ ফোর্স গঠন করেছিলেন ব্রিটিশ আর্মির বিরুদ্ধে। এই বেশি দূরে না, এই ইম্ফল, এই কোহিমা, এই মণিপুর, এমনকি ফেনীতেও বম্বিং করা হয়েছিল। যুদ্ধে হয়তো উনি যেতে পারেন নাই, কিন্তু সেই যে সামরিক বাহিনী গঠন করেছিল, সেদিন ব্রিটিশরা বুঝতে পেরেছিল এই জাতিকে আর দবান যাবে না, স্বাধীনতা অচিরেই দিতে হবে। তাই মান সম্মান থাকতে থাকতে 2 বছরের মাথায় স্বাধীনতা দিয়ে তর্কিত করে হয়ে গেছে। তার নামে ক্যালকাটা গেলে এখনো দেখা যায় নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট। আর আমরা এত হীনমান্যে জিয়াউর রহমান এয়ারপোর্টটা কেটে অন্য নাম দেখা হইল। আরে পারলে বাবা যাক, নাগরিকত্বই নিয়ে যাও না, কবর তো নিতে যাও। আমরা কয়েকজনের বক্তৃতা দিয়ে থামাইছি, ছাত্ররা, যুবকরা, এরা সেটা আলোচনা করে কবরটা নিতে পারো নাই। এখন ওই দমঘা নিয়ে যাও, কি এসে যায়, একটা অক্ষর তো, ইট ডাজন্ট ম্যাটার, ইট ডাজন্ট ক্যারি এনিথিং।
নাগরিকত্ব নিয়ে যাও, সবই নিয়ে যাও, তারপরও জিয়া যেই থাকবে। যাই হোক, আর এক বাঙালি জিয়া রহমান পাকিস্তান উপকূলের বিরুদ্ধে সংগ্রামে ডাক দিয়েছিলেন। অফিসার অনেক ছিল, এই হাফিজ বলে গেল না, ওই সময় ব্রিগেডিয়ার ছিল মজুমদার নাকি ছিল না, ওই কইটা হয় নাই, ওই সাহস হয় নাই, ছেলে মেয়ে স্ত্রীদেরকে চট্টগ্রাম শহরে রেখে যুদ্ধে যাইতে, এমনকি স্ত্রীর সঙ্গে দেখা না করে, ছেলে পেলের সঙ্গে কথা না বলে যুদ্ধে গিয়েছে। যুদ্ধের পরে, স্বাধীনতার পরে তাদের সঙ্গে দেখা হয়েছে। যে লোক এত ত্যাগ করতে পারে, আমরা পাকিস্তান থেকে এসে ভলান্টিয়ার হয়েছি, এই দেশে যুদ্ধ করেছি, এখন বলে কি সাধারণ হয় তুমি আওয়ামী লীগ করো, রাজাকার। এখন আওয়ামী লীগ করলে রাজাকার হবেন মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা বিয়ের মুখ্যমন্ত্রী করেন গাড়ি রাজাকার। বলেন কিছু আসে যায় না, কিন্তু আমরা সংগ্রাম করেছি, যুদ্ধ করেছি, রক্ত দিয়েছি, গুলি খেয়েছি, আমাদের আত্মতৃপ্তি আছে, আমরা আত্মতৃপ্তিটা যুদ্ধ করেছি। আমরা কোন খেতাব হাফিজ মারা যেতে পারতেন, আমি মারা যেতাম, এব্রাহাম মারা যেতে পারতো, এবারে রেজওয়ানকে দেখলাম, রেজওয়ান বীর মুক্তিযোদ্ধা মারা যেতে পারতেন, এখানে নোমান ভাই মারা যেতে পারতেন, আমার শিষ্য ছোটবেলার সরওয়ার বীর মুক্তিযোদ্ধা মারা যেতে পারতেন। আমরা একটু আমগা ভাঙ্গা 5,000 টাকা 2,000 টাকা বাগারা ওদের আমরা যুদ্ধ করে যাই। ওই ফট ফট কান্ট্রি, because we had this spirit to liberate this country, undaunted spirit for liberation of war, ওই ফট ফট কান্ট্রি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ, কিন্তু একটু লম্বা হয়ে গেল। আমরা অনুরোধ করব আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তার বক্তব্য শোনার জন্য। শুধু আমরা সারা দেশ নয়, সারা বিশ্ববাসী অপেক্ষা করছে। আমি সবার বক্তাদের দৃষ্টি আকর্ষণ করবো সেদিকে। এখন অনুরোধ করব আলোচনা অংশগ্রহণ করবেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, বিশিষ্ট শ্রমিক নেতা, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম খান। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের যে কমিটি তার উদ্যোগে আয়োজিত সুবর্ণ জয়ন্তী বছরের অনুষ্ঠানমালার উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় সভাপতি, অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি এবং উদ্বোধক আমাদের নেতা জনাব তারেক রহমান, উপস্থিত সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, বিএনপি এবং বিভিন্ন অঙ্গদল সমূহের নেতৃবৃন্দ, বিরোধী জোট সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমাদের ডিপ্লোম্যাটিক কোরের অনারেবল মেম্বার্স, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে সর্বপ্রথম আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি মহান স্বাধীনতার ঘোষক, সমৃদ্ধ বাংলাদেশের উপকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, এদেশের শ্রেষ্ঠতম মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে স্মরণ করছি। মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের, সেসব মা বোনদের যারা তাদের সর্বোচ্চ মর্যাদা উৎসর্গ করেছেন এবং তাদের সবাইকে যারা সেই যুদ্ধে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছেন, যারা সমর্থন জানিয়েছেন। প্রিয় সাথীরা, আমাদের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের বক্তব্য আপনারা শুনেছেন। মেজর শাহজাহান ওমর বীর উত্তম, মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক,
তারা যুদ্ধের কথা ভালো বলতে পারবেন, কারণ তারা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আমরা তাদের নেতৃত্বে যুদ্ধ করেছি। আমি শ্রমিক আন্দোলনের একজন কর্মী ছিলাম। মেশিন টুলস ফ্যাক্টরি ইউনিয়নের প্রেসিডেন্ট হিসাবে আমরা 2রা মার্চ সর্বদলীয় মুক্তি সংগ্রাম পরিষদ গঠন করেছিলাম। 5ই মার্চ জয়দেবপুরের সমরাস্ত্র কারখানা বন্ধ করে দিয়েছিলাম আমরা, যাতে করে সেখানে অস্ত্র এবং গোলা বারুদ উৎপাদন করে জনগণের উপর গুলি চালাবে সেটা যাতে না করতে পারে পাকিস্তান। এবং ইব্রাহিম ভাই বলেছেন যে 19শে মার্চ ব্রিগেডিয়ার জাহাঙ্গীর বাবরারের নেতৃত্বে যারা আমাদের বাঙালি সৈন্যদেরকে নিরস্ত করতে গিয়েছিল তাদেরকে আমরা প্রতিহত করেছিলাম। 2 নালা বন্দুক, 1 নালা বন্দুক, পাথর, লাঠি শক্তি দিয়ে এবং আর্মির কাছ থেকে কেড়ে নেওয়া অস্ত্র দিয়ে। বন্ধুরা, আমার বড় ভাই যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, উনি বিডিআরে চাকরি করতেন। আমার ছোট ভাই বীর প্রতীক, সে শুধু কেবল তখন এসএসসি পাস করেছে। আমার বড় বোনের স্বামী, তিনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং যে স্বাধীন হওয়ার কদিন পরে ইন্তেকাল করেছেন। আজকে এই স্বাধীনতার 50 বছর পরে আক্ষেপ হয় যে কি দেখছি আমরা। এটা শুনেছেন আপনারা? ইভেন আমাদের সেনাবাহিনী যারা ছিল, যারা প্রশিক্ষণ দিয়েছেন, যারা নেতৃত্ব দিয়েছেন, যারা সামনের কাতারে ছিলেন, তারা পর্যন্ত বলেন যে তারাও যুদ্ধ করেছিলেন গণতন্ত্রের জন্য, তারাও যুদ্ধ করেছিলেন বৈষম্যহীন একটা সমাজের জন্য, তারাও যুদ্ধ করেছিলেন একটা মর্যাদাবান জাতি প্রতিষ্ঠার জন্য, তারাও যুদ্ধ করেছিলেন বাংলাদেশকে একটা মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য। আমাদের দলের মহাসচিব সব বিষয়গুলির খুব স্পষ্টভাবে বর্ণনা করেছেন। কিন্তু আজ দেশে গণতন্ত্র নেই। কারণ গণতন্ত্র প্রতিষ্ঠা হয় নির্বাচনের মাধ্যমে। সেই নির্বাচন হয় না যে দেশে, সে দেশে গণতন্ত্র থাকে না। Where there is no fair election, there cannot be any democracy. Because democracy means the rule of people. And the people participate in the process through voting. And when that is not available, that is no, there is no democracy. তাহলে স্বাধীনতার যে সুবর্ণ ফসল, সেই গণতন্ত্র যারা কেড়ে নিয়েছে তাদের কোনো অধিকার নাই। দেশের জনগণ তাদেরকে ক্ষমতায় বসায় এবং জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নাই। They do not have any accountability or they don't need to explain to anybody anything because they are not elected. They are not obliged to the people. আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন, নানান কথা বলা হয়, নানান জন, কিন্তু আমরা তো নিজে কানে শুনেছি শহীদ জিয়ার মধ্যে স্বাধীনতার ঘোষণা। এবং আমরা যারা শুনেছি সেরকম লক্ষ কোটি মানুষ এখনো বাংলাদেশে জীবিত আছে। আপনি লিখে দিলেই হলো কোথাও যে না, উনি ঘোষণা করেন নাই, অন্য কেউ করেছেন। তার আজকে বীরত্তম খেতাব কেড়ে নেওয়ার চেষ্টা হয়। কে প্রস্তাব করে? জামু খান, যে গেজেট বিএনপি আমলে 2002 সালে সৃষ্টি, সেই গেজেটে খেতাব শব্দটা পর্যন্ত নাই। খেতাব কিন্তু তারা প্রস্তাব করে বসে। বন্ধুরা আমার, এই যে যা কিছুই দেখছি আমরা, বাক স্বাধীনতা নাই,
গণতন্ত্র নাই, জবাবদিহিতা নাই, মানুষের নিশ্চিন্তে নির্বিঘ্নে বেঁচে থাকার অধিকার নাই। বিভিন্ন আইনের নামে যখন তখন গ্রেফতার করা হয়, গুম করা হয়, খুন করা হয়। এই যে অবস্থা, এর থেকে মুক্তির একটাই পথ, সেটা হলো স্বাধীনতার যে আকাঙ্ক্ষা সেটাকে বাস্তবায়িত করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা, জনগণের শাসন কায়েম করা। এবং সেই কাজটা বারবার বিএনপি করেছে। 5 সালের পর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং স্বৈরাচার এরশাদের পতনের পর পার্লামেন্টারি সরকার প্রতিষ্ঠা করেছেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজ আবার যে গণতন্ত্রের অপমৃত্যু ঘটতে যাচ্ছে, সেখান থেকে দেশ এবং দেশের মানুষকে বাঁচানোর দায়িত্ব নিয়েছেন আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান। আমি বিশ্বাস করি হয়তো আমরা যে 71 সালে যে বয়স ছিল, যে আবেগ ছিল, হয়তো সেটা নাই, কিন্তু আপনারা আছেন, আমাদের যুবকরা, আমাদের ছাত্ররা, আমাদের ইয়াং ভাই বোনেরা আছেন, আপনারা এটা করবেন। আমরা আপনাদের সাথে থাকবো, আপনাদের সামনে থাকবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক। বেগম খালেদা জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ জনাব নজরুল ইসলাম খান, আমাদের স্থায়ী কমিটির সদস্য। এই পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন আমাদের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, জননেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়। বাবু গয়েশ্বরচন্দ্র রায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি শুভ উদ্বোধনের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব ডক্টর মোশাররফ হোসেন, সম্মানিত প্রধান অতিথি এবং আজকের অনুষ্ঠান যিনি উদ্বোধন করলেন, কিছুক্ষণ আগে যে বক্তারা বলেছিলেন 71-এর শহীদ জিয়ার ডাকে যুদ্ধ হয়েছিল, আমরা আজকে অপেক্ষায় আছি যার ডাকে গণতন্ত্রের যুদ্ধে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে সফল করে জনগণকে সেই গণতন্ত্র উপহার দিব। বিশেষ অতিথি দলের সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শ্রদ্ধেয় সহকর্মী নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন পেশাজীবীদের পক্ষ থেকে যে সকল নেতৃবৃন্দ আজকে এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন, উপস্থিত হয়ে এবং আপনাদের মূল্যবান বক্তব্য দিয়ে তাদের সবার প্রতি আন্তরিকভাবে ব্যক্তিগতভাবে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। আমাদের বলার কথা ছিল না, আজকে আমরা শুনব তাই ভাবছিলাম। সেই কারণে শুধু বলা একটাই, এই মুহূর্তে আমরা জিয়াউর রহমানের ডাকে সেই দিন বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের আহ্বান পেয়েছিলাম। দেশটা ভাষণে স্বাধীন হয় নাই সবাই বিশ্বাস করি, যুদ্ধেই যখন দেশটা স্বাধীন হয়েছে সেই যুদ্ধের অপর নাম জিয়াউর রহমান। এবং বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের ইতিহাস জিয়াউর রহমানকে মুহূর্তের জন্য আমাদের মনের আরাম করার কোনো দৃষ্টতা পোষণ করা কখনোই জাতি এটা গ্রহণ করবে না, এটাই আমার দৃঢ় বিশ্বাস। সুতরাং জিয়াউর রহমানের খেতাবকে দিল কে দিল, এটার মধ্যে আমাদের কাছে খুব বড় বিষয় নয় এবং জিয়াউর রহমানের জন্য খুব বিষয় নয়। এই কারণে তিনি প্রতিষ্ঠিত জনগণের মাঝে একটি জাতিসত্তা পরিচয় দিয়ে তিনি জনগণের কাছে প্রতিষ্ঠিত বহুদলীয় গণতন্ত্র মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থাকে সচল করার জন্য সেই যুদ্ধের লক্ষ্য যেমন গণতন্ত্রের ছিল, সেই গণতন্ত্রের যুদ্ধ করতে গিয়ে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি,
আজকের সেই গণতন্ত্রহীন স্বাধীনতা কতটুকু গুরুত্ব বহন করে এটা আমাদেরকে অনুধাবন করার বিষয়। সে কারণেই আমার কাছে মনে হয় আজকে 50 বছরের স্বাধীনতা বিবর্ণ, সেই বিবর্ণ স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে আমাদের মধ্যে যে আনন্দ আবেগ উচ্ছ্বাস সেটা থাকার কথা না। আজকে এখনো আমাদেরকে চিন্তা করতে হবে, ভাবতে হবে, লড়াই করার জন্য। এখানে অনেক বক্তা বলেছেন লেখার অধিকার নাই, বলার অধিকার নাই। আমি একটু দ্বিমত পোষণ করি। লেখার অধিকার আছে, বলার অধিকার আছে। লেখা এবং বলার পরে বেঁচে থাকার অধিকার আছে কিনা সেটা আমাদেরকে খুঁজে দেখা দরকার। মোস্তাকের লেখার অধিকার ছিল, লিখছে, কিন্তু বেঁচে থাকতে পারে নাই। সেই মোস্তাকে সেই বলবো যে যেভাবে তাকে খুন করা হয়েছে জেলখানায়, সেই জিজ্ঞাসার জন্য বোধ কাউকে ছাত্ররা প্রেস ক্লাবের চত্বরে এসেছিল। তাদেরকে এরপর পুলিশের যে নির্যাতন কালকে, আর সেই রক্তাক্ত ছাত্র যুবকরা আজকে হাসপাতালে কাটাচ্ছে। গতকাল রাত্রি অনেক ছাত্রী বলতো এই জায়গায় আমরা আসতে পারবো কিনা, বসতে পারবো না, কথা বলতে পারবো কিনা, সেখানে আমাদের পুরুষ আর করুণার উপর নির্ভরশীল হতে হয়। সুতরাং যেই দেশের স্বাধীন দেশে পুলিশের ইচ্ছা অনিচ্ছার উপর আমি আমার কথা বলবো, আমি আমার কর্মসূচি পালন করবো, আমি আমার রাজনৈতিক অধিকার ভোগ করবো, তারপরে আমি স্বাধীন দেশের নাগরিক হিসেবে নিজেকে দাবি করবো, এটা মনে হয় না। সে কারণেই আমার মনে হয় আমাদের সব কথা বাদ দিয়ে এক কথাই থাকাই ভালো। জিয়ার দল যিনি যুদ্ধ করেছেন ময়দানে, যেই জিয়া যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, যেই যুদ্ধ ছাড়া ভাষণে দেশ স্বাধীন হয় নাই, গণতন্ত্র ভাষণে উদ্ধার হবে না। তাই ভাষণ করবো আমরা, সমাপ্ত করি, যুদ্ধের জন্য প্রস্তুত হই এবং গণতান্ত্রিক একটি স্বাধীন রাষ্ট্র পৃথিবীর বুকে আবার নতুন করে লিখে আগামী দিন আমরা যেন এই দিবসটি আনন্দ, আগ্রহ, আবেগ সবকিছু দিয়ে যেন উপলব্ধি করতে পারি, অনুভব করতে পারি আমরা স্বাধীন দেশের নাগরিক। সুতরাং স্বাধীনতার এই বিবর্ণতা কাটিয়ে উঠতে গেলে আজকে দেশের স্বাধীনতা যুদ্ধে আমরা কি করেছি না করেছি সেটা বাদিয়ে দিলাম। সেই স্বাধীনতা রাখার জন্য আমরা কি করছি এটি ইতিহাসের কথায় লেখার জন্য যার যার অবস্থান থেকে সবাই যেন প্রস্তুত থাকি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। হ্যালো, ধন্যবাদ দাদা। তিনি আরো ভালো বলতে পারতেন, অনেকক্ষণ বলতে পারতেন, কিন্তু সময় কম নেওয়ার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। এই পর্যায়ে আমি আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করব বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী ও মেয়র জননেতা জনাব মির্জা আব্বাস। জনাব মির্জা আব্বাস। আজকে সুবর্ণ জয়ন্তী আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং উদ্বোধক আমাদের পার্টি চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উপস্থিত আমার আজকের অনুষ্ঠানের সভাপতি ডক্টর মোশাররফ হোসেন, আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, সামনে উপস্থিত ভাইয়া বোনেরা, ডিপ্লোমেট ভাইয়া বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আমাদের আজকে এখানে বক্তব্য রাখার কথা নয়, কথা ছিল আমরা নিজের মুক্তিযোদ্ধা ছিলাম, তারপরও বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের বক্তব্য আমরা শুনবো এমন একটা কথা ছিল আমাদের। তো যাই হোক, এখন আজকের এই সুবর্ণ জয়ন্তীতে আলোচনায় তো অনেক কিছু আসবে। স্বাধীনতার 50 বর্ষ পূর্তি, সুবর্ণ জয়ন্তী। আজকে সুবর্ণ কিন্তু নাই, দেশের স্বাধীনতা আজকে বিবর্ণ হয়ে গেছে। বিবর্ণ একটা আজকে 50 বছর, আমরা গত 16 বছরে 50 বছরের মধ্যে শুধুমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় বোধ হয় দেশের মানুষ কিছুটা গণতন্ত্রের স্বাদ পেয়েছিল। এছাড়া কোন সময় দেশে আর গণতন্ত্র ছিল না, আসে না, আর এখনো আসবে না, যদি আমরা
এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারি, এখন আমরা যদি হায়নাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারি, এখনো আসবে না। গতকালের ঘটনা, ছাত্র ভাইদের মেয়ের রক্তাক্ত করা হলো। কি কারণে? ছাত্ররা বলছিল যে মোশতাক সাহেবকে, একজন লেখক, কলামিস্ট, তাকে কেন গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতার অবস্থায় কেন উনি মারা গেলেন। এই প্রশ্নে তারা যখন প্রতিবাদ মিছিল করে তখন তাদেরকে অত্যাচারটা করা হবে। অর্থাৎ এই দেশে গুণ হবে। আচ্ছা, এই দেশটি স্বাধীন হয়েছিল গুণ আর খুনের জন্য? আরে পাকিস্তানের সময় তো গুণ খুব হয় নাই। পাকিস্তানি হায়না বাহিনী যুদ্ধতে এত হত্যা করে নাই যত হত্যা আজকে আওয়ামী বাকশালী সরকার করেছে। খুন, গুম, লুট, চুরি, ডাকাতি, ছিনতাই করতেই থাকবেন। আর দেশের সাংবাদিক সমাজ বলতে পারবে না, এখন তার নাই। যেই সাংবাদিকদের তৈরি করে দিয়েছিলেন, যেই সাংবাদিকদের স্বাধীনতা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আজকে সেই সাংবাদিকরা পরিষ্কার ভাষায় কোনো কথা লিখতে পারেন না, কোনো কথা বলতে পারেন না। কথা লিখতে গেলে, কথা বলতে গেলে সেই সাংবাদিককে গ্রেফতার করা হয়। এই হলো আজকে দেশের স্বাধীনতা। আমাদের দেশের স্বাধীনতা শুধু বিবর্ণ নয়, এই দেশের স্বাধীনতা আজকে বিপন্ন হতে চলেছে কিংবা বিপন্ন হয়ে গেছে। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সম্পর্কে যদি কথা না বলি এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে, তাহলে নিহায়তি একটা অন্যায় করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে কথা খুব সুন্দর ভাষায় বলে গেছেন আমাদের মেজর হাফিজ সাহেব এবং শাহজাহান সাহেব, আমাদের মেহের ভাই খুব সুন্দর ভাষায় বলে গেছেন, আমি সেই ভাষায় বলতে পারবো না, যে যদি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যদি বিদ্রোহ না করতো তাহলে আমাদের কি হতো, এটা খুব সুন্দরভাবে বলে গেছেন। বাস্তবতা আমাদের কি হতো, আমরা তো জ্ঞান শূন্য ছিলাম, আমরা তো বুঝি নাই কি করতে হবে। এছাড়া এসে হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ঘোষণা। আমার পাশে বিশেষ ছিল আমাদের একজন মুক্তিযোদ্ধা ছিলেন, উনি বললেন যে উনি নাকি জেড ফোর্সের স্টুডেন্ট বাহিনীর কমান্ডার ছিলেন। তো অর্থাৎ জেড ফোর্সের একটা স্টুডেন্ট ফ্রন্ট ছিল ওই সময়। এবং আমি শুনেছি সম্ভবত এরা আমাদের মেজর শাহজাহান সাহেব বলেছেন বক্তৃতায় তিনি বলেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, শুধু তাই নয় ঘোষণা দিয়ে তিনি যুদ্ধ করেছেন, শুধু তাই নয় তার থেকে বেশি হলো সমস্ত সেক্টর কমান্ডারদের অফিস ছিল বর্ডারের ওই পারে, একমাত্র জিয়া রহমান সাহেবের অফিস ছিল বর্ডারের ভিতরে সিলেটে। একমাত্র জিয়া রহমান সাহেবের তার সেক্টর অফিস ছিল এই ইনসাইড দ্য বাংলাদেশ, এর ভিতরে ছিল জিয়া রহমান অফিস। অর্থাৎ সেই জিয়া রহমানকে খাটো করার জন্য আপনারা বুঝতে পারতেছেন না, আপনারা জিয়া রহমানের সাথে যতই খাটো করতেছেন আর নিজেকে কত নিচে নামতেছেন এটা বুঝতে পারছেন না। ইতিহাস করে